শুভ সন্ধ্যা সবাইকে। গোল টেবিল ফুটবলের বৈঠকি আলোচনায় আপনাদের সবার স্বাগত। আমার সঙ্গে আজকে একজন নতুন অতিথি সায়ন্তন বিশ্বাস এবং একজন পুরনো মুখ তথাগত দাস। আজকে আমরা ডিসকাস করব ইউসিএল ফাইনাল। একটা প্রচন্ড এক্সাইটিং ম্যাচ আমরা দেখলাম। আমার ফার্স্ট কোয়েশ্চেন সায়ন্তন দার কাছে। সায়ন্তন দা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন থ্যাংক ইউ। খেলা দেখলে? আহ এটা আহ সিইও, এই চ্যানেলটার ওনার, তাকে বলছে ওয়েলকাম। বাজে, মানে একে তো এরকম খেলা, তারপরে শুরুতেই এরকম একটা কমেন্ট, না ধাক্কা খেয়ে গেলাম। আহ, কঠিন মানে কঠিন ম্যাচ, খেলা এমন কঠিন ম্যাচ একটা। এমন কঠিন ম্যাচ হয়েছে যে দুজন গেস্ট তারা আসেইনি, আমাদের যে পরিচিত যে মুখ দুজন পরিচিত মুখরা তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। মানে সত্যি ডিসঅ্যাপয়েন্টেড। এবার এবার মানে ব্যাপারটা কি হয়েছিল, খেলার শুরুতেই যেটা আমরা কথা বলছিলাম, যে আজকের ম্যাচটা ছিল রিয়াল মাদ্রিদ ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এবার আহ হয়তো আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড পার্টিসিপেন্টস আমরা চাইছিলাম ডটমন্ড ভালো খেলুক। আহ, শুরুটাও ভালো করেছিল, প্রচন্ড ভালো খেলা শুরু করেছিল, যেভাবে চান্স ক্রিয়েট করছিল একটা সময়ে। আহ যেরকম থ্রু পাস তৈরি করছিল ডটমন্ড। ফার্স্ট টাইম আমি দেখলাম ইউসিএল ফাইনালে রিয়াল মাদ্রিদের ডিফেন্স এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। তো এক্স্যাক্টলি। সেই জায়গা থেকে সেকেন্ড হাফে যেভাবে রিয়াল মাদ্রিদ ফিরে আসলো, হ্যাঁ, আর অবভিয়াসলি মানে মিস পাস গুলো তো বলতেই হচ্ছে, মানে ম্যাটসেন খুবই ভালো খেলছিল। তারপরে খেলা থেকে আমি জানি না, মানে দুটো মিস পাস, একটা থেকে কর্নার, কর্নার থেকে গোল, সেকেন্ড মিস পাস, সেটা থেকে ভিনির পায়ে বল, সেকেন্ড গোল, খেলা শেষ ওখানে। মানে 75 মিনিটে যখন ফার্স্ট গোলটা হলো, তখনই আমরা ডিসকাস করছিলাম যে হয়তো খেলাটা ওখানেই শেষ হয়ে গেল, কেননা এই ধরনের বড় ম্যাচে রিয়েল মাদ্রিদকে আটকে রাখা ইম্পসিবল একটা গোল করে দেওয়ার পরে। তাহলে কি শান্তন দা তুমি বলছো যে বিগ ম্যাচ এক্সপিরিয়েন্স যেটা সেটা খুব একটা ফ্যাক্টর হয়ে গেল এখানে? ভীষণ ভাবে, মেইনলি সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে নয়। ফার্স্ট হাফে কিন্তু মানে ওই যে বলে না একটা আহ একটা জোশের সাথে খেলা, সেটা শুরু করেছিল ডটম্যান। বাট হ্যাঁ, সেকেন্ড হ্যাঁ, হাফে রিয়েল মাদ্রিদ ম্যাচুরিটিটা দেখিয়েছে। এক্স্যাক্টলি। তথাগত দা, আমি তোমার কাছে আসবো। আমরা দুটো টিমের খেলাই দেখলাম, সায়ন্তন দা আমাদের একটু বললো যে সেকেন্ড হাফে আমরা রিয়াল মাদ্রিদের একটা অনেক ম্যাচিওর একটা অ্যাপ্রোচ দেখতে পেলাম। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে এই যে 90 মিনিট ফুটবলটা আমরা দেখলাম, তুমি কি বুঝলে খেলাটা দেখে টিমগুলোর কিরকম অ্যাপ্রোচ ছিল? না, খেলাটা থেকে যেটা বুঝলাম সেটা হলো যে সায়ন্তনদা যেরকম বলছিল যে এটা রিয়াল মাদ্রিদ ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড একটা মেন্টালিটি নিয়ে আমরা সবাই খেলাটা দেখতে বসেছিলাম। এবার এইটাই বুঝিয়ে দেয় যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে একটা কতটা কঠিন প্রতিপক্ষ। কারণ এক্স্যাক্টলি। 15খানা চ্যাম্পিয়ন্স লিগ এই নিয়ে জিতে ফেললো, ঠিক আছে। মানে আমি যখন বন্ধুদের সাথে আলোচনা করতাম, সবাই তখন বলা হতো এই শুরুতে 5খানা জিতে গেছে, নাহলে তো এদের 10খানা চ্যাম্পিয়ন্স লিগ কোনোদিন হয়ই না। এই তো গত 7 বছরে 6খানা চ্যাম্পিয়ন্স লিগ বোধহয় জিতে ফেলেছে, 7 বছরে 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলেছে। আহ, এবার তুমি স্বর্ণাব যেটা বলছিল যে দুটো টিমের অ্যাপ্রোচ কি, এইখানে আমার মনে হলো যে যেটা সায়ন্তনদা বলছে সেকেন্ড হাফে অনেক ম্যাচিওর পারফরমেন্স, সেটা তো বটেই, কিন্তু আমার যেটা মনে হয় যে প্রথম হাফেও কিন্তু মানে বেশ ম্যাচিওর পারফরমেন্স রিয়াল মাদ্রিদের কাছ থেকে আমরা দেখতে পারলাম। তার কারণ হলো রিয়াল ডটমুন্ডের যে জোশ, যে কথাটা সায়ন্তনদা বলছিল, সেইটা অ্যাবজর্ভ করে ম্যাচের মধ্যে থাকা, নীল নীল রেখে দেওয়া ব্যাপারটা। হ্যাঁ, ডটমুন্ড মিস করেছে, কিন্তু সেই চান্সগুলো, মানে প্রথম গোলটা যেটা অ্যাডিএমির আমরা যদি ধরি যে মিস করেছে, সেখানেও কিন্তু কোর্তুয়ার একটা বড় ভূমিকা ছিল। সে কিন্তু একদম বিশাল এগিয়ে মজা। এসে, স্বর্ণাভ খুব ভালো বলতে পারবে কারণ ও নিজে গোলকিপিং পজিশনে খেলে, সেইখানে ও এগিয়ে এসে যেভাবে অ্যাঙ্গেলটাকে ক্লোজ করে দিল, সেখানে কিন্তু আডিএমিকে যতটা পারা যায় ততটা কঠিন করে দেওয়া হয়েছিল সুযোগটা। এক্স্যাক্টলি। তো সেই হিসেবে দেখতে গেলে, অ্যাপ্রোচের দিক দিয়ে দেখতে গেলে, এখানে একটা মজা হয়েছে আর কি। রিয়াল মাদ্রিদ যে অ্যাপ্রোচে খেলে, আজকে আমরা দেখলাম ডটমুন্ড প্রায় সেই অ্যাপ্রোচে খেললো। কারণ রিয়াল মাদ্রিদ এক্স্যাক্টলি, যখনই বড় টিমের সাথে আমরা খেলা দেখি, এক্স্যাক্টলি। যেরকম সেটা ম্যানচেস্টার সিটি হতে পারে, সেটা বায়ার্ন মিউনিখ হতে পারে, যারা কিনা মূলত পজিশনাল বেসড টিম, তাদের সাথে ওরা সবসময় একটা ঘর গুছিয়ে তারপরে প্রতি আক্রমণে গোল করবো এই একটা মেন্টালিটি নিয়ে নামে। আজকে কিন্তু ডটমুন্ডকে আমরা সেখানে সেইটাই দেখলাম, একদম বাদিক দিয়ে মার্সেন আডিএমি একদম শুরু থেকেই বাদিক দিয়ে প্রচন্ড আক্রমণ করছিল, কাউন্টার অ্যাটাকের জন্য বসেছিল। সাবিৎজারের কথা বলতে হবে, সাবিৎজার মিডফিল্ডে এমন একটা এনার্জেটিক পারফরমেন্স অন্তত 75 মিনিট অব্দি দিল, যেখানে টনি ক্রুজ, জুড বেলিংহাম, কামাভিঙ্গা, ভালভার্দে, এদের কিন্তু অতটা জায়গা ওপেন করতে, মানে ঠিক।
ওরা করতে পারে। রড্রিগো। সেইখানে এবার সেকেন্ড হাফের যে গোলটা হয়ে গেল সেটা অনেকটাই সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ যে নিজের অ্যাপ্রোচ চেঞ্জ করলো সেটার জন্য আমার মনে হয় যে ওরা অনেক বেশি আক্রমণাত্মক ভাবে শুরু করলো। একটা জিনিস যেটা আমার মনে হয় যেটা একটু খেয়াল করলে বোঝা যাবে, সেটা হলো প্রথম হাফে কিন্তু রিয়াল মাদ্রিদ যেটা ওরা করে থাকে যে একটা প্রথম ওপরে ওদের যে ভিনিসিয়াস আর রড্রিগো থাকে, ওরা সবসময় অপোনেন্টের গোলকিপার এবং অপোনেন্টের যে দুটো সেন্টার মিডফিল্ড সেন্টার ব্যাক আর কি, তাদেরকে সেন্টার ওরা ব্যাক। ভয়ানক প্রেস করে এবং সেটা করছিল ওরা। এবং তাই জন্যই ওরা লম্বা বল খেলে, আমরা সবাই জানি হামেলসের পাসিং ভালো, স্লটার ব্যাকের পাসিং ভালো, এমরে চান ঠিক আছে ক্রুজ নয় সে, কিন্তু তাও তার পাসিং ভালো। এবং এই লং পাসিং এর জন্য কিন্তু ওরা পুরো রিয়াল মাদ্রিদের যে প্রেসটা সেটাকে বাইপাস করে বলটা বারবার উইং এ ঠেলে দিতে পারছিল। দ্বিতীয় অর্ধে কিন্তু আমরা দেখলাম সেটা আর করছে না। দ্বিতীয় অর্ধে কিন্তু চেঞ্জটার জন্য ওরা মাঝ মাঠে অনেকটা বলটা হোল্ড করতে পারলো, আমার মনে হয় সেইখানে হয়তো অনেকটা এগিয়ে গেল। আহ, আমরা শুনলাম তথাগত তার ভার্সনটা। আমি আবার সায়ন্তন দার কাছে আসবো, যে সায়ন্তন দা, তুমি বললে যে সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদের থেকে আমরা একটা অনেক ম্যাচিওর পারফরমেন্স দেখতে পেলাম, কিন্তু 75 মিনিট অব্দি কিন্তু রিয়াল মাদ্রিদকে ধরে রেখেছিল। এই যে ধরে রেখেছিল, কন্টেন করলো রিয়াল মাদ্রিদকে, সেইটার পিছনে তোমার কি মনে হয়, সেটার পিছনে ডটমন্ডের কি স্ট্র্যাটেজি ছিল? আহ, তা একটা খুব সিম্পল, যেভাবে ডটমন্ড ডিফেন্স লাইন সেট করেছিল তাতে বেলিংহাম দেখা যায়নি। রড্রিগো অলমোস্ট ফার্স্ট হাফে আমি দেখতে পাইনি রড্রিগোকে। ভিনিসিয়াস খুব কম, বোধহয় ফার্স্ট হাফে একটা বোধহয় লেফট সাইড দিয়ে বের করতে পেরেছে, বাকি বেরোতে দেখিনি। তো এই যে ডিফেন্স লাইন যেভাবে সেট করেছিল ডটমন্ড, আমি তো ওটাকে ফুল ক্রেডিট দেবো। ওটা ওটা একটা হিউজ রোল প্লে করেছে। পরবর্তীকালে সেই ডিফেন্সের এররের জন্য গোল এসছে, বাট দ্যাট ইজ ডিফারেন্ট। 75 মিনিটের আগে পর্যন্ত যেভাবে মিডফিল্ড আর ডিফেন্স দুটোই, আর আর যেটা তথাগত বললো যে লেফট সাইডটাকে যেভাবে ডটমন্ড ইউজ করেছে, মানে ভাবা যায় না জাস্ট। আর 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 একটা জিনিস মেইন ছিল, যেটা আমি আগেও বোধহয় বলছিলাম, থ্রু পাসের ব্যাপারটা। হ্যাঁ, তো আমরা সবাই যারা ফুটবল খেলা দেখি তারা সবাই মোটামুটি জানি যে মিডফিল্ডে দখল নেওয়াটা খুব বড় দরকার। সেটাই কিন্তু আজকে ডটমন্ড করে দেখালো, মানে মাঝ মাঠটাকে খুব ভালো অপারেট করেছে। আহ নিজেদের মধ্যে ক্রস পাস গুলো খুব ভালো খেলেছে। তো সেই সব দিক দিয়ে আমার মনে হয়, মানে রিয়াল মাদ্রিদকে খেলতে দেয়নি কিন্তু, মানে ফার্স্ট হাফে আমরা যদি যে অন টার্গেট শট বা আহ, যেটা মানে চান্সেস ক্রিয়েট করা, অলমোস্ট বোধহয় কত কত ডটমন্ডের 8টা থেকে 9টা চান্সেস, সেখানে আটটা রিয়েল আটটা মাদ্রিদের আটটা বোধহয় একটা, একটা না দুটো হুম। বোধহয় চান্সেস। তাও কিন্তু সেগুলো হাফ চান্সেস। না, হ্যাঁ, ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ গোলে শট মারেনি। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের প্রথম কোনো শট গোল অন টার্গেট কারওয়ালে সেকেন্ড হাফে। সেকেন্ড হাফে, এক্স্যাক্টলি। তো সেখানে ডটমন্ড অলরেডি 3টে বোধহয় অন টার্গেট শট রেখেছে, এবং যেগুলো আমরা এক্সপেক্ট করছিলাম মানে একদম হয়ে যায়। কোর্তুয়া যদি ওইভাবে না আসে, ইভেন ইভেন দ্য সেকেন্ড শটটা যেভাবে নিল, মানে কে নিল আমি ঠিক ফলকার। হ্যাঁ, তো ওই যে ফলকার। ওই ওয়েলকাম, হ্যাঁ, হ্যাঁ। ওই যে ড্রপ খেয়ে বলটা যাওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু ওই বলগুলোকে আটকানো ওগুলো খুব মারাত্মক হয়ে দাঁড়ায়। ঠিক আছে, হুম তো হুম। সেই দিক দিয়ে ওই যে প্রেস রাখা আর সাথে একটা খুব সুন্দর ডিফেন্স লাইন তৈরি করা, ওটা দিয়ে কিন্তু এক্স্যাক্টলি 75 মিনিট এক্স্যাক্টলি। আহ মানে ফার্স্ট হাফ ডেফিনেটলি ডমিনেট করেছে। তারপরে যখন রিয়াল মাদ্রিদ প্রচন্ড ভাবে মানে অ্যাটাকিং মোডে আসলো, তখনও কিন্তু ভালো খেলেছে। আহ তারপরে যেটা হলো সেই ডিফেন্সিভ এররের না, জন্যই এইখানে আবার। আহ, যেটা একটা কথা আমি বলতে চাই সেটা হলো যে হুম। এই যে ডটমুন্ড কিন্তু খুব বুদ্ধি করে মানে খেলতে নেমেছিল। মানে ডটমুন্ডের আমরা যদি বুন্দেসলিগার খেলাটা মানে সে প্রথম 5 মাস ভুলে যাই এবং শেষ 2-3 মাস দেখি, এবং হ্যাঁ, হ্যাঁ। ওদের যদি চ্যাম্পিয়ন্স লিগে পারফরমেন্স দেখি, তাহলে কিন্তু এই জিনিসের একটা আভাস আমরা পাচ্ছিলাম। তার হুম, কারণ হলো ওরা কিন্তু ডিফেন্সিভলি প্রচন্ড মানে ইয়েস। খুবই শক্তিশালী। নকআউট রাউন্ডসে একমাত্র একটা ম্যাচ ওরা হেরেছে, সেটাও অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে অ্যাওয়েতে। হুম, ঠিক আছে, এইখানে যেটা ওরা করলো সেটা হলো ওদেরকে, যেহেতু রিয়াল মাদ্রিদ এত একটা ট্যালেন্টেড টিম, সেখানে তোর মিডফিল্ডে সেখানে কামাভিঙ্গা আছে, কামাভিঙ্গা না থাকলে চুওমেনি আছে, ক্রুস আছে, ভালভার্ডে আছে, বেলিংহাম আছে যে কিনা ব্যালন ডিওরের রেসে। এই টিম থেকেই বোধহয় দুটো প্লেয়ার একসাথে ব্যালন ডিওরের রেসে, ভিনিসিয়াস জুনিয়র আর বেলিংহাম।
তো বেলিংহাম। এইখানে ডটমুন্ডকে কিন্তু একটা মানে মানে রিস্ক আর রিওয়ার্ডের একটা খেলায় যেতে হলো, যে হয় আমি ক্রুসকে পিছন থেকে যদি আটকাই তাহলে মাঝখানে কামাভিঙ্গা বেলিংহাম এরা ফাঁকা হয়ে যাবে, আর হুম, না হলে আমরা একে আটকাবো, যেটা শান্তনদা বলছিল যে বেলিংহামকে খুঁজে পাওয়া যায়নি, সেটা তো আর এমনি এমনি না, সেটা বাই ডিজাইন। সেই তুলনায় ক্রুসকে কিন্তু অনেক বেশি বল হোল্ড করতে অনেক দেখলাম আমরা, বেশি। ক্রুসের পায়ে পায়ে অনেক এক্স্যাক্টলি। বেশি বল। আরেকটা জিনিস যেটা ওরা করলো সেটা হলো যে এই জেডান স্যানচো এবং বাঁদিকে আডিয়েমি, এরা কিন্তু কখনোই নিজেদের দুটো উইং ব্যাককে রিয়াল মাদ্রিদের দুটো উইঙ্গারদের দ্বারা আইসোলেটেড হতে দিল না। হ্যাঁ, সেকেন্ড হুম। হাফে আমরা দেখলাম এই ভিনিসিয়াস জুনিয়ররা অনেক বেশি করে আক্রমণাত্মক, অনেক বেশি করে ডেঞ্জারাস হয়ে গেল কখন, যখন এরা ওদের উইং ব্যাকের সাথে যখন ওরা আইসোলেটেড হতে শুরু করলো। এবং সেটাই। তুমি ভিনিসিয়াস জুনিয়রের মতো যে স্কিলফুল প্লেয়ার, তাকে তুমি কখনোই একটা 1v1-এ তুমি আটকাতে পারবে না। কতবার আটকাবে? 4-5 বার আটকাবে, 6 নম্বর বার বেরিয়ে গোল হয়ে যাবে। তো এই অ্যাপ্রোচ প্লেটা কিন্তু ডটমুন্ডের ওয়ার্ক করছিল, অনেকক্ষণ ধরেই ওয়ার্ক করছিল। কিন্তু এই দুর্ভাগ্যবশত সেট পিস থেকে গোল হয়ে গেলে না আর কিছু বলার থাকে কিছু বলার থাকে না, হ্যাঁ, হ্যাঁ। সেট পিসটা মানে যেভাবে ওই ওই চলেও এলো সেটাও একটা হ্যাঁ, ওই ওই ব্যাপার। চলে কিন্তু যাই হোক আসাটাকে রিয়াল নিয়ে একটা মাদ্রিদকেও, ক্রেডিট তো হ্যাঁ রিয়াল রিয়াল মাদ্রিদকে এখানে আমরা মাদ্রিদকে, দেবই। না দিতেই রিয়াল হবে। মাদ্রিদকেই ক্রেডিটটা দিতে হবে, কারণ হ্যাঁ, এই এত কিছু ওদের এগেনস্টে যাওয়ার পরেও ওরা কিন্তু ম্যাচ থেকে কখনো বাইরে চলে যায়নি, কখনো মনে হয়নি বাইরে যে চলে এ একদম যায় এ না তো একদম। এক 5 গোল মুহূর্ত। খেয়ে যাবে আর তো দাঁড়াতে পারবে না। যেটা যেটা ডটমুন্ডের ম্যাচটা হলো মানে হুম। 75 মিনিটের পরে ডটমুন্ডকে যেভাবে মানে শেকি লাগলো, মানে তা 75 মিনিটের আগে একটা ডটমুন্ড, 75 মিনিটের পরে অন্য একটা ভার্সন দেখা গেল। তো বড় টিমের পরিচয় বোধহয় রিয়াল মাদ্রিদ ওখানেই দিয়ে গেছে একেবারেই আগেই। একেবারেই। বিগ গেম এক্সপিরিয়েন্স, এতবার এই প্লেয়ার গুলো একসাথে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে। হ্যাঁ, এই প্রথম যখন লাডেসিমা যখন এই আনচেলটির আন্ডারই সেই 9 নম্বর থেকে 10 নম্বর ট্রফিটা জিতলো, সেই টিমে তো হুম, এই কারবাল ছিল, তাই না? তো correct, সেই হ্যাঁ। এরা এতবার করে ফাইনাল খেলেছে, এতগুলো বড় ম্যাচ খেলেছে, তার তো একটা ফ্যাক্টর হবেই। একটা হবেই, সেটা খুবই স্বাভাবিক। আমরা ডটমান্ডের ডিফেন্স নিয়ে কথা বললাম, কিন্তু এবার আমরা আসছি একটা খুব ইন্টারেস্টিং টপিকে, দ্যাট ইজ ডটমান্ডের কি অ্যাটাকিং স্ট্র্যাটেজি ছিল। যে ডটমান্ড তো ম্যাচটা জেতার জন্য এসেছিল, হুম। আমরা কিভাবে মানে ডটমান্ড কিভাবে রিয়াল মাদ্রিদকে হার্ট করতে পারতো, এইটা যদি তথাগতটা একটু বলো। না আমি এটার উত্তর আগেই দিয়েছি, সেটা হলো যে ওদের মেন এটা ছিল যে উইং দিয়ে আমরা কাউন্টার অ্যাটাকে খেলবো, যেটা হলো রাইট। রিয়াল মাদ্রিদ অন্যান্য টিমের সাথে করে থাকে। তুই দেখবি বল পেলেই ওরা কিন্তু ইন্ট্রিকেট পাস খেলে মাঝখানে দিয়ে খেলার চেষ্টা করেনি কখন। বল পেলেই ওরা বলটাকে যত তাড়াতাড়ি পেরেছে সাইডে শিফট করে দিয়েছে। দেখবি সাইডে শিফট করেছে। সবসময় ডান দিক দিয়ে রিয়ারসেন আর সানচো সবসময় কিন্তু, এই যে ফার্লন মেন্ডি কিন্তু মানে ডটমুন্ডের হাফে ঢুকতে দেওয়া হয়। হুম। হ্যাঁ, কারবাহালকে পরে সেকেন্ড হাফে আমরা কারবাহালকে দেখেছি অনেক বেশি অ্যাগ্রেসিভ, কিন্তু এই বারবার ওদের উইং দিয়ে প্রেসারটা দিয়ে রেখেছিল, এটাই এটাই ডটমুন্ডের মানে কি স্ট্র্যাটেজি ছিল, এবং সেটা প্রায় এক্স্যাক্টলি। আজকে ওটাই, দুখানা গোল তো ওটাই। এনেই দিচ্ছিল। আচ্ছা, সেকেন্ড হাফে আমরা দেখলাম যে সেকেন্ড হাফে দুটো অন্য টিম খেলতে নামছে রিয়াল মাদ্রিদের। সেটার জন্য আমরা কাকে দায়ী করতে পারি? এটা কি কার্লো আনসেলটি মাস্টার ক্লাস, নাকি কোনো ইন্ডিভিজুয়াল চেঞ্জকে তোমরা বলবে? সায়ন্তন দা সায়ন্তন বলো। দা। আল আল গো ফর কোচ। হ্যাঁ, কোচের কোচের মাস্টার মাইন্ডকে আগে রাখবো এখানে। হ্যাঁ, মাস্টার মাইন্ডটা আগে আমরা রাখবো, কিন্তু এখানে তোমার কি মনে হয় সেকেন্ড হাফে কার্লো আনসেলটি কি বুদ্ধি দিলেন প্লেয়ারদের? সেকেন্ড হাফে কার্লো হ্যাঁ, আনচেলটি যেটা করলো সেটা হলো বললো যে এই তুমি এরকম আহ, এর আগের ম্যাচগুলো যেরকম করছিলে যে সবসময় ওপর থেকে প্রেসটা শুরু হচ্ছিল, সেটা তুমি করো না। এবার ওপর থেকে প্রেস যদি না করি তাহলে কিছু কি হবে, তাহলে তুই একবার ভেবে দেখ, যদি আমরা ডিফেন্সের লাইন, মিডফিল্ডের লাইন আর অ্যাটাকিং লাইন যদি অ্যাটাকিং লাইন যদি উপরে এগিয়ে যায় প্রেস করতে, ভালো টিম কি করে তখন, তারা ডিফেন্সিভ লাইনও মাঝখানে শিফট করবে, মাঝখানের লাইনও আরো উপরে শিফট করবে। এবার এইটার জন্যই তো ডিফেন্সের পিছনে গাদা খানেক জায়গা তৈরি হচ্ছে। যদি ওপর থেকে প্রেসটা না করি ইনিশিয়ালি বল পেলেই, তাহলে ডিফেন্সের পিছনে অতটা জায়গা তৈরি হচ্ছে না, যেটা সেকেন্ড হাফে আমরা দেখলাম ডটমুন্ড কিন্তু রিয়ালের ডিফেন্সিভ লাইনের পিছনে আর বলটা ফেলতে পারছে না, যেটা ফার্স্ট হাফে বারবার হচ্ছে। কারেক্ট, বারবার এই হচ্ছিল। জিনিসটা আমার মনে হয় এক্স্যাক্টলি। যে মেজর চেঞ্জ করলো কার্লো অ্যানচেলটি। আর একটা যেটা বড় ব্যাপার সেটা হলো যে আহ, এই ক্রুজকে আরো উপরে তুলে, ক্রুজ আমরা দেখছিলাম একটা সময় দুটো ডিফেন্ডারের মাঝখানে এসে নাচো আর ওই আরেকটা সেন্টার ব্যাক এই আমাদের অ্যান্টোনিও রুডিগার, ওদের দুজনের মাঝখানে এসে রুডিগার। খেলছিল। হুম। আমরা দেখলাম যে ক্রুজ সেকেন্ড হাফে অনেক বেশি ওপরে এসে খেলছে। রাইট। এছাড়া বারবার ভিনিসিয়াস আর রড্রিগোকে আমরা দেখলাম যে সেকেন্ড হাফে তারা উইং চেঞ্জ করে করে খেলছে।
এটা প্রথম হাফে একবার চেষ্টা হয়েছিল, সেটা কিন্তু তখন অত ফলপ্রসূ হয়নি। দ্বিতীয় হাফে আমি দেখলাম যে এটা পুরোপুরি বেলিংহাম এরা সবাই অনেক ওপর থেকে খেলতে শুরু করলো। এবং এখানে তুমি যদি রিয়াল মাদ্রিদের এগেনস্টে দেখ ভাই, খুব সোজা হয়েছে, রিয়াল মাদ্রিদ এগেনস্টে তুমি গোলও মিস করবে, রিয়াল মাদ্রিদ এগেনস্টে তুমি ওদের পায়ে বলও তুলে দেবে, তাহলে তো তাহলে রিয়াল তোমাকে মাদ্রিদ কেউ তোমায় বাঁচাতে পানিশ পারবে না। করবেই। সময় একেবারেই শেষের দিকে, তবে ভেবো না আমি এত তাড়াতাড়ি তোমাদের ছাড়ছি। লাস্ট একটা প্রশ্ন আছে। আহ ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স যারা তোমাদেরকে ইমপ্রেস করলো, শান্তন দা ফার্স্ট। ফার্স্টেই পটুয়া আহ, রাখতেই হবে, যেভাবে ফার্স্ট হাফে ম্যাচটাকে ধরে রেখেছিল। আহ পটুয়া আডিয়ামি কিন্তু এটা মানে 6 মাস বাদে না 8 মাস বাদে নামলো, এটা নামলো কিন্তু একটা বড় এক্স্যাক্টলি। গ্যাম্বেল হতে পারতো যে এটাই একটা বড় ওই প্লেয়ারের লুনিনকে সাইন। না, না লুনিনকে না খেলে এই যে কোর্তুয়াকে খেলালো, এটা কিন্তু একটা গ্যাম্বেল হতে পারতো। মানে কোর্তুয়া যে এক্স্যাক্টলি। ছড়িয়ে দিল আর তখন সেই, তো কোচের দোষ হয়ে যাবে। হ্যাঁ। তো পটুয়াকে ফার্স্ট অফ অল ক্রেডিট দিতেই হয়। আজকে আসলে কি হয়েছে বলতো, মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার রিলেটেড গেম হয়নি সেরকম ভাবে। আহ যখনই হয়েছে মানে আইদার কোনো একটা পজিশন থেকে ভালো খেলা হয়েছে, কয়েকটা পাস ভালো গেছে, তো সেই ধরনের হয়েছে। সেখান থেকে আদেয়ামিকে আমি রাখবো লিস্টে, কেননা 75 মিনিটে ওর চেঞ্জ হয়ে যাওয়াটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট মনে হয়েছে আমার। হুম, হুম। মানে তার আগে, কেননা যেটা হয় যে একটা কোনো ভালো স্ট্রাইকার যখন থাকে বা ভালো উইঙ্গার যখন থাকে একটা টিমে, অপোনেন্টের ডিফেন্স লাইনের ওপরে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করে সেটা সবসময়। ওরকম একটা উইঙ্গার যখনই উঠে যাচ্ছে, তখনই কিন্তু ওদিক থেকে মানে তারপরে কারভালোর যে খেলাটা দেখা গেল, অনেকটাও রিল্যাক্স খেললো, কিন্তু অনেকটা ওপর থেকে খেলার আহ সাহস পেল। তো এই দুজনকে আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ইয়েতে রাখবো আজকে। আর গোল কথা যারা হলো। করেছে তারা তো ঠিক আছে, বাট এই দুজন আমার। আমার কাছে আজকের মানে ম্যাচের আডিএমি তো বটেই। আডিএমি কে তুলে নেওয়ার একটা বড় কারণ হলো যে আডিএমি অনেক যেহেতু প্রথম থেকে ম্যাচের ও একদম বাঁদিকের উইংটা থেকে সে সারাক্ষণ ধরে ওপর নিচ করছে, আডিএমি কে এবার মনে হচ্ছিল যে হ্যাঁ, ও আবার আমারও মাটিতে সামহাও শুয়ে একটু পড়বে। ঠিক টায়ার্ড আছে, লেগেছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার মনে হচ্ছিল যে মাটিতে শুয়ে পড়বে, মানে ওখানে বসাতেই হতো। এবার বসিয়ে আহ, অত আগে রয়েসকে না নামিয়ে হয়তো ডনিয়েল মালানকে আগে নামানো যেত, এইসব কথা এখন ইন হাইন্ডসাইট বলা যেতেই পারে। হ্যাঁ। আমাকে সব থেকে যে প্লেয়ারটা ইমপ্রেস করেছে দুজন, তারা হলো ইয়ান মার্সেন আর সাবিৎজার। এবার ইয়ান মার্সেনের হুম। দুর্ভাগ্য হলো যে সে একটা ভুল করে ফেলেছে, কিন্তু ভুলটা করার আগে অব্দি কিন্তু পিচে আমার মতে ও বেস্ট সত্যি, প্লেয়ার। হ্যাঁ, কারণ ডেফিনেটলি, ইয়ান একদম। মার্সেন একটা আন্ডার 21 এর প্লেয়ার, সেই এত বড় একটা ফাইনাল খেলছে, সেখানে একদম মডার্ন ট্যাকটিক্যাল, কি বলবো, ট্যাকটিক্যাল ট্রেন্ড অনুযায়ী সে একটা ইনভার্টেড উইং ব্যাক হিসেবে সে কিন্তু আমরা দেখছিলাম যে প্রায় মাঝ মাঠে চলে এসে প্রায় প্লে মেকারের ভূমিকা পালন করছিল। এইটা আমার খুব ভালো লেগেছে ইয়ান মার্সেনের। আমার মনে হয় যে আহ, একটা ব্রাইট ফিউচার আছে, চেলসি হয়তো ওকে এবার ফেরত ডেকেও নিতে পারে, বলা যায় কি না। দরকার, কি দরকার। কারণ হ্যাঁ, কারণ আরে চেলসিতে তো লেফট ব্যাকের এমনি একটু অসুবিধা আছে, কুকুরে আর সেট করছে না, ওদিকে চিলওয়েল ইনজোর্ড থাকছে। আর মার্সেল সাবিৎসার এই মুহূর্তে আমার মনে হয় যে এরকম আন্ডাররেটেড প্লেয়ার ওয়ার্ল্ড ফুটবলে খুব কম আছে। কেন ওকে ইউনাইটেড ছেড়ে দিল আমি জানি না। আজকেও সেটা প্রমাণ হলো যে সারা মাঠটা কিন্তু ও দৌড়ে বেরিয়েছে। প্রচন্ড এনার্জেটিক একটা পারফরমেন্স। রিয়ালের যদি কারোর কথা বলতে হয় সেটা অবশ্যই টেডি ভালভার্ড। টেডি ফেডে আবার। ভালভার্ডের মতো এরকম ভার্সেটাইল প্লেয়ার, মানে আমি জানি না এই ক্রুস মডরিচ এরা চলে যাবে আস্তে আস্তে, কিন্তু এই টেডি ভালভার্ডেদের ওরা রেখে যাচ্ছে, মানে রিয়াল মাদ্রিদের এই ডমিনেন্স আমি ফিউচারেও দেখতে পাচ্ছি। আমাদের সময় একেবারেই শেষ। আহ, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং আমাদের বাকি হ্যান্ডেল গুলোকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং টিল দেন, আজকে যদিও আমাদের ভিডিওটা বাংলা ফুটবল নিয়ে ছিল না বা ইন্ডিয়ান ফুটবল নিয়ে ছিল না, বাংলা এবং ইন্ডিয়ান ফুটবলের জয় হোক। জয় হোক।